মহাষ্টমী তিথিতে মণ্ডপে মণ্ডপে কুমারী পূজার আয়োজন, ভক্তকুলের ঢল, চলছে দেবীর আরাধনা। আমরা দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করছি, দেশের জন্য সর্বদা শান্তি বজায় থাকে। বিশ্বের সকলের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, অবরোধ শিথিল থাকলেও যান চলাচল কম। পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করছে ইউপিডিএফ, সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর। 27 তারিখে তারা অবরোধ ডাকে এবং সারা খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্স ভাঙচুর, পরবর্তীতে সাধারণ জনগণের উপর চড়াও হওয়া, এই সব কিছু করে তারা এই পরিস্থিতিটাকে অন্যদিকে মোড় নিয়ে নেয়। ঝালকাঠির স্কুলগুলোতে 5 বছর ধরে অচল পড়ে আছে শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। ভোলার মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন, মনপুরা গেলে আমাদের স্কুলে মাত্র একজন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে, আমাদের সবটা ক্লাস হয় না। 2 জন শিক্ষক দিয়ে আমাদের 6টা ক্লাস বা প্রতি ক্লাসে 6টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা, বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। বিভিন্ন মন্দিরে কুমারী পূজা রয়েছে নানা আয়োজন। তন্ত্র শাস্ত্র মতে কুমারী পূজা হলো অনধিক 16 বছরের কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন ভক্তরা। বিশ্বের সকলের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, এই মঙ্গল কামনা করি। মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করি। আমরা দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করছি, দেশের জন্য সর্বদা শান্তি বজায় থাকে। দর্শক, কুমারী পূজার খবরাখবর জানাবো আপনাদের। প্রথমে খুলনায় যাব প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অষ্টমীতে আজ আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে একটু জানাবেন সেখানকার সার্বিক খবরাখবর আমাদের। আপনি জানেন যে সকাল থেকেই অষ্টমী পুজোর যে আরাধনা সেটি সম্পন্ন হয়েছে এবং এখন চলছে মন্দিরে কুমারী পূজা। আমরা যে মন্দিরটিতে রয়েছি এটি হচ্ছে নগরীর লাক্সর মোড়ের সূর্য তরুণ নবসংঘ। এই মন্দিরের আয়োজনেই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং খুলনাতে যে এবছর মহানগরীর 120টা মন্দিরে পূজা হচ্ছে তার ভিতর শুধুমাত্র এখানেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং একজন কুমারীকে দেবীর আসলে বসানো হয়েছে শিশু শ্রেণীর একজন শিক্ষার্থী, তার নাম শ্রদ্ধা মল্লিক বেগম। বয়স অনুসারে তার বয়স 5 বছর এবং তিনি শুভগা দেবী নামে। আপনি জানেন যে দেবী দুর্গার 108টি নাম এবং 16 বছরের যে কুমারীকে এখানে পূজা করা হয় প্রত্যেক বছরের আলাদা আলাদা নাম পেয়ে যায় দেবী। সে কারণে আজকের দেবীর বয়স 5, তিনি পূজিত হচ্ছেন শুভাগা নামে। এবং এই পূজার মাহাত্ম্যে বলা হয় যে সৃষ্টির কুল থেকে হচ্ছে নারীর মধ্যে বীজাবস্থা, নারীতে সৃষ্টি, নারীতে শক্তি, সেই নারীকে শ্রদ্ধা জানানো, নারীকে ভক্তি করা, সব মিলিয়েই কিন্তু দেবীর সঙ্গে অর্থাৎ দুর্গা দেবীর অষ্টমী পূজার পরেই একজন কুমারীকে নারী জ্ঞানে ভক্তি ভরে পূজা করা, নারীকে সম্মান করা। মনে হয় নারী হচ্ছে শক্তির প্রতীক, নারী ভোগ্য নয়, নারী হচ্ছে পূজ্য। সেজন্যই কিন্তু নারীকে পূজা করা হয় এবং পৌরাণিক কাহিনী আছে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে ষোড়শ জ্ঞানী রূপে পূজা করেছিল, সেই থেকে নারীর এই পূজাটা শুরু হয় বলে লোককাথায় পাওয়া যায়।
এবং আজকের এই পূজার মধ্য দিয়ে মনে করে যে নারীর যে ঐশ্বরিক শক্তি রয়েছে সেটি যেমন বৃদ্ধি পাবে, একই সাথে নারীর মধ্যে যে সৃষ্টি যে বীজ অবস্থা রয়েছে সেটিও শক্তি পাবে, সেটিও অঙ্কুরোদ্গম পাবে। এবং মনে হয় যে আজকের এই দেবীর আরাধনা যেটি হচ্ছে সে আরাধনার মধ্য দিয়ে দেবকুলে শান্তি প্রতিষ্ঠিত হবে। কারণ দেবী দুর্গা হচ্ছে অসুর নিধনের পূজা, সেই অসুর নিধনের মধ্য দিয়ে জাগতিক অসুর যা নিজের মধ্যে রয়েছে সেই অসুরেরও বিলুপ্তি ঘটবে, সেই অসুরেরও বিনাশ ঘটবে এবং সকলের মধ্যে সেই অসুরতা দূর হওয়ার পরেই একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। সকলে মিলেই আগামীতে আবার দেবী দুর্গার আরাধনা করবে। আবারও আগামী বছর অষ্টমী তিথিতে কুমারী দেবী রূপে প্রতিষ্ঠিত হবে এই ধরাধামে। দুর্গার যে অনুসারীরা রয়েছে এমনটি তারা বিশ্বাস করে। সোয়া প্রবীর, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে পূজার খবরাখবর জানবো। তবে এবার একটু বরিশালে যেতে চাই আমার সহকর্মী কাউসার হোসেনের কাছে। কাউসার, সেখানে কুমারী পূজার কি অবস্থা এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন কেমন দেখছেন? মাত্র কুমারী দেবীকে মণ্ডপে অধিষ্ঠিত করা হলো, কিছুক্ষণের মধ্যেই কুমারী পূজা। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বিশ্বাস করেন যে স্রষ্টার শক্তির উৎস শক্তি এবং এই নারীর শক্তির প্রতীক হিসেবেই দেবী দুর্গাকে দেখা হয় এবং দেবী দুর্গা অসুর বিনাশ করে ধরণীতে শান্তি প্রতিষ্ঠা করেছে। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা বিশ্বাস করেন যে শুধু মূর্তির মধ্যে নয়, প্রতিটি বিরাজ করেন এবং বিশেষ করে যারা নারী রয়েছে তাদের মধ্যে। এবং এই কুমারী পূজাকে কেন্দ্র করে এখানে বরিশালের যে জগন্নাথ পূজা এখানে কিন্তু ভক্তরা আসছেন, ভক্তরা হাজির হয়েছেন এবং দেবী দুর্গা স্বয়ং বলেছেন যে তিনি ত্রিকাল জ্ঞানী এবং তিনি এই কুমারীর মধ্যেই ধরণীতে বসবাস করেন এবং যারা নারী শক্তিকে শুধু এই পুজোর মধ্য দিয়ে নয়, শুধু এই পুজোর মধ্য দিয়ে নয়, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে নারী শক্তিকে জাগ্রত করতেই এই কুমারী পূজা হয়ে থাকে এবং এই গত কয়েকদিন ধরেই এই কুমারী পূজার আয়োজন ছিল। এবং বরিশাল বিভাগের মধ্যে আমরা যতটুকু জানি শুধু এই জগন্নাথ মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়। কুমারী পূজা নয়, উৎসবকে কেন্দ্র করে যারা ভক্তরা রয়েছেন, যারা দেবী ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং তারা দুর্গার আরাধনা করছেন। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা করেছে ইউপিডিএফ। এর রেশ অন্য পার্বত্য জেলায় পড়ার শঙ্কাও আছে। সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য ঘটনা ঘটানো হচ্ছে। বলেন, পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয়। গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ আছে 144 ধারা। শহরে ঢুকতে বা বের হতে মুখোমুখি হতে হচ্ছে তল্লাশি। যুব ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। খাগড়াছড়ির বর্তমান অবস্থা জানবো সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। শাহরিয়ার, এখন এলাকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানতে চাই। ছোঁয়া, এলাকার পরিস্থিতি যে বলি তাহলে
কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ছোট ছোট পরিবহনগুলো সড়কে চলাচল করছে, লোকজনও বের হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে শহরের বেশ কয়েকটি পয়েন্টে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি যেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এখানে 4টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। লোকজন শহরের দিকে প্রবেশ করে এবং শহর থেকে বের হওয়ার জন্য তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তো টহল আছেই, অর্থাৎ পুরো শহর জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারেই আমরা দেখেছি খুব জোরদার তৎপরতা রয়েছে। তবে জনমনে যে স্বস্তি ফেরার কথা সেটা এখনো ফিরছে না। দোকানপাট বন্ধ রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আভ্যন্তরীণ দূরপাল্লা রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরো শহরের একই অবস্থা। একদিকে যদি বলি তাহলে খাগড়াছড়ি হোটেল মোটেলও কিন্তু সব ফাঁকা রয়েছে। এই সব পরিস্থিতি উত্তরণের জন্য স্বাভাবিক করার জন্য 144 ধারা যেমন বলবৎ রয়েছে, তেমনি করে প্রশাসন সর্বোচ্চ দিক থেকে চেষ্টা করছে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। ছোঁয়া। শাহরিয়ার, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকাল থেকে বেশিরভাগ শ্রমিক কর্মবিরতি পালন করছেন। কেবল একটি পরিবহনের বাস চলাচল করছে। কর্মবিরতিতে থাকা শ্রমিকরা জানান, আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে গতকাল দুপুরে মালিকপক্ষ বাস চলাচলের ঘোষণা দেন। তবে তা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস না চালানোর সিদ্ধান্ত তাদের। এদিকে মালিক সমিতির দাবি, শ্রমিকদের একাংশ আন্দোলন করছে। বেশিরভাগ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী, তাদের বাস চালাতে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। ঝালকাঠির 4 উপজেলায় বিগত সরকারের আমলে বসেছিল শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। নিম্নমানের এসব মেশিন বসানোর কিছুদিন পরেই নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এসব মেশিনের জন্য প্রতিটি স্কুল থেকে 31,000 টাকা করে তোলা হয়েছিল। শিক্ষকদের কাছ থেকেও কোটি টাকার বেশি হাতিয়ে নেয় তৎকালীন সরকার দলীয় ঠিকাদার। ঝালকাঠি সদরের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে অচল একটি মেশিন। একই চিত্র সৈয়দুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। সদর ছাড়িয়ে রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্র একই। শিক্ষকেরা জানান, 2019 সালে স্থাপনের পর মাত্র 1 মাস সচল ছিল মেশিনগুলো। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার দলীয় ঠিকাদারদের হাতে। এই যে 31,500 টাকার মতো আমাদের যে খরচ হয়েছে, এই 31,500 টাকা যদি আমরা শিক্ষার্থীদের অন্যান্য পারপাসে আমরা ব্যয় করতে পারতাম তাহলে সরকারেরও সেদিক থেকে লাভবান হতো, আমরা স্কুল লাভবান হতাম। কিছুদিন চলমান থাকার পরে জানি না কি কারণে এটা অচল হয়ে যায়। কেন্দ্র থেকে যেখান থেকে পরিচালনা করার কথা ছিল, যতটা জানতে পারি যে সেখান থেকে তদারকি কিংবা সঠিক পরিচালনা এটা হচ্ছিল না। প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, 1010 এক একটি বায়োমেট্রিক মেশিনের বিপরীতে উত্তোলন করা হয়েছে 31,000 করে টাকা। জেলার 375 স্কুল থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকেরা। তৎকালীন সরকার দলীয় একটি মহল একটি বাজে কোম্পানি, একটা নিম্নমানের কোম্পানির ডিজিটাল হাজিরা মেশিন বাধ্যতামূলকভাবে বিভিন্ন স্কুলে চাপিয়ে দেয় এবং প্রায় 31,000 টাকা করে তাদের কাছ থেকে গ্রহণ করে। এই অনিয়মের সত্যতা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সরবরাহ লগ্ন থেকেই কোনোটা 2 দিন চলছে, কোনোটা থেকেই আপনার একদম অকেজ অবস্থায় আছে। স্কুলে গেলে এগুলার বা উপজেলায় গেলে নথিপত্র পাওয়া যাবে না, সাথে সাথে হইলে তখন তদন্ত করলে আসলে অনেক কিছু বের হয়ে আসতো আর কি। এগুলো যারা এদের সাথে জড়িত, যারা এই কাজগুলো নিম্নমানের সরবরাহ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। শরীফ ফারুকি, যমুনা নিউজ। 15,000 মানুষের বসবাসের দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও জ্ঞানের আলো ছড়াতে রয়েছে 4টি স্কুল। কিন্তু শিক্ষক সংকটে যেন মুখ থুবড়ে পড়তে চলেছে সেখানকার শিক্ষা কার্যক্রম। 550 ছাত্রছাত্রীর জন্য গোটা ইউনিয়নে শিক্ষক রয়েছেন মাত্র 11 জন। দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, মেঘনা ও তেঁতুলিয়া বেষ্টিত এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ।
ভোলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মনপুরা উপজেলা। সড়ক পথে যেখানে যাওয়ার উপায় নেই, স্পিডবোট, ট্রলার, লঞ্চ বা সি ট্রাকই ভরসা। সেই মনপুরার আরেক বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছিল 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় 550 ছাত্রছাত্রী থাকলেও রয়েছে শিক্ষকের তীব্র সংকট। ক্লাসের জন্য বেশিরভাগ সময়ই শিক্ষকদের অপেক্ষায় কাটে শিশুদের। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন মনপুরা গেলে আমার স্কুলে মাত্র 1 জন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমরা অনেক দূর থেকে আসি কষ্ট করে পড়াশোনা করার জন্য, কিন্তু স্যার না থাকা পর্যন্ত আমাদের পড়াশোনা হয় না। আমাদের 12টা বাজে ক্লাস শুরু হয়, কিন্তু প্রায় 1টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় স্যার কোন সময় আসবে, কোন সময় আমাদের ক্লাস করবে। আমাদের স্কুলে অনেকেই আসে না, কারণ শিক্ষক নাই। শিক্ষকের কারণে ফলানক যে কি করবো। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে আমাদের সবটা ক্লাস হয় না। কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে এরকম করে হয়। তো আমরা ভালো রেজাল্ট কীভাবে করবো? শিক্ষক সংকটে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা মা। কিন্তু যাতায়াত কঠিন হওয়ায় কলাতলী থেকে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠানো সম্ভব নয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। শহর অঞ্চলে আমাদের স্কুলে কোনো স্যার নাই, 1-2 স্যার, বাচ্চারা আয়ে কষ্ট করি আবার ফিরে চলে যায়, পড়ালেখা হয় না। সুব্যবস্থা নাই যে আমাদের পোলাপাইনদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো। সংকটের কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও। প্রত্যেককে নিতে হয় অতিরিক্ত চাপ, ছুটি নিতেও হিমশিম খেতে হয়। ঠিকমতো পাঠদান করতে না পারার অতৃপ্তি তো আছেই। শিক্ষক মাত্র আমরা 2 জন। এই 2 জন শিক্ষক দিয়ে আমাদের 6টা ক্লাস বা প্রতি ক্লাসে 6টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না। মাঝে মাঝে আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয়, দপ্তরি কাজগুলো আমাদেরকে করা লাগে। শিক্ষক সমস্যা থাকার কারণে আমরা যে পরিমাণ পাঠদান করার কথা তা আমরা যথাযথভাবে পাঠদান করতে পারছি না। আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক এর পদ রয়েছে, তার মধ্যে আমরা 2 জন কর্মরত আছি। যে 2 জন শিক্ষক দিয়ে আমাদের সমস্ত ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন প্রধান শিক্ষক না থাকাতে আমাদের সিনিয়র স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় এবং ওনাকে অনেক সময় মাসিক মিটিং সহ উপজেলা বিভিন্ন কাজে যাওয়া লাগে, তখন বিদ্যালয়ে আমাকে একাই সামলানো লাগে। সবকিছুই জানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কেন এতদিনে শিক্ষক নিয়োগ হয়নি সেই উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুতই সমাধানের আশ্বাসও দিলেন তিনি। শিক্ষক স্বল্পতা রয়েছে, তো আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে কলাতলী থেকে আগে শিক্ষক এখানে দেওয়া হয়। তাছাড়া আমরা ডেপুটেশনের জন্য আমরা লিখেছি। মনপুরা থেকে কলাতলী যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। এই ইউনিয়নে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর এ ছিল সংবাদ সারা দেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য।